বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুল এই অলস ফুল সেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল ঘোড়ার ডিমের কথা করছেন না, রাইতের বেলা ছেলে বলানোর কথা করছেন। আপনারা এতগুলো পুরুষ মানুষ যায় উদ্ধার করে নিয়ে আসতে পারেন নাই? আনারসি গিয়ে তার মারে উদ্ধার করে নিয়েছে আমার শাশুড়ি আম্মারে। দাঁড়ান, সকাল হতে দেন, আমি থানায় যাব। আমি যদি এই বক্কার সবার জেলের ভাত না খাতে পারি তাহলে আমার নাম বক্কার না। ওই চুপ করবো, কিসের চুপ করবো, কিসের চুপ করবো? হ্যাঁ, আমার তো তোরা চিনে না, তুই তো চিনিস। হ্যাঁ, খালি রাতটা পার হইতে দি। হ্যাঁ, এই সমস্ত কাণ্ড হবে আর আমি বক্কার চুপ করে থাকবো? হ্যাঁ, সবগুলো জেলের ভাত খাওয়াবো। আমি এসপি সাহেবের কাছে যাবো, এসপি সাহেবের কাছে যায় এইগুলো নামে কমপ্লেন করবো। এই আমি যদি এই পরিস্থিতি চুপ করে থাকি তাহলে আমার বেনারসি কি ভাববে? হ্যাঁ, বেনারসি কি ভাববে? আমার কি ছাড়বে না, ক্ষমা করবে না আমারে? ভাইজান, এটা তুমি কেন করতে গেলা? এখন যদি চাচা জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারতেছো তুমি? শোন রে, আব্বা মা যখন মারা যায় তোরা তখন অনেক ছোট ছিল। তোরা কতটুকু বুঝতে পারছস আমি জানি না। আমি না মাঝ রাইতে আটকে উঠতাম, আমি ঘুমাইতে পারি নাই। মাঝ রাইতে উঠা আমার এই মুখটা খাখা করতো। আমি খুব কষ্ট লাগতো। সারা রাত আমি চোখের পানি ফালায় ফালায় মালিশ ভিজাইছি। কিসে যন্ত্রণা, কিসে কষ্ট এটা আমি তো করে কইয়া বুঝাইতে পারবো না। এই কষ্ট যেন আল্লাহ কাউরে না দেয়। কোন মানুষ যেন এই কষ্ট না পায়। যন্ত্রণা সহ্য হয় না রে। বক্কর, চোখ নামায় কথা বলেন। এই বাড়ির মধ্যে চোখ নামায় কথা বলতে হয়, চোখ উপর করে কথা বলা নিষেধ। চোখ নামান। বেশি 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 চুপ কর চাচা, চুপ তো করেই রয়েছে। আনারসি চাচিরে নিয়ে আইছে অথচ এখানে নাই। আনারসি চিনে, কিছু চিনে, কোথায় গিয়েছে কি না গিয়ে কিছুই তো বুঝতে পারতেছি না। এর মধ্যে দুলাভাই কথা শুরু করেছে, মেজাজ গরম হবে না? ফাউল। থাক বিয়ে বাদ দেন না, আমি মেয়ে ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর কথা হচ্ছে যে এক জায়গায় তো মেয়ে ভাইয়ের একটু জবাব দিয়ে তা করতেই হয়। তাও সাহেব কিছু মনে করবেন না, আসলে আমার মেয়ে ভাই মামিমাকে এতবার মা মা করে বলেছে, আমার দেখা মতে আপনার দুই কন্যা এতবার মা মা করে বলেনি, তাই মিয়া ভাই একটু এরকম হয়ে গেছে আর কি। বললাম না যে মা মা করে বলেছে, অনেক আদর করে ডাকিছে, এর জন্য আর কি একটু এরকম হয়ে গেছে। এই এতে কি প্রমাণ হয়? হ্যাঁ, কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় বক্কার একটা ভালো ছেলে, সে তার শ্বশুর শাশুড়ি সব আত্মীয় স্বজনদের সম্মান করতে জানে।
হ্যাঁ বাবা, তুমি যেরকম দুশ্চিন্তা করতেছো, দুশ্চিন্তা তো আমারও কোনো কম না। এখন আমরা তো জীবন বাজি রেখে তোমার আম্মাকে উদ্ধার করার চেষ্টা করেছি, আর তার আগে তো আনারসি তাকে উদ্ধার করে নিয়ে চলে এসেছে। আসলেই রক্ত কথা বলে, কিন্তু রাত পার হলে আমি কিন্তু আর মানতে পারবো না। আরে আমার কেবলই মনে পড়ে যায় সে গোলবাহারের কথা। গোলবাহার, জানো, তোমার দিয়ে এই দুই পরিবারের শত্রুতার শুরু। জানি না কবে এই শত্রুতা শেষ হয়, হয়তো কোনোদিনই হবে না। আব্বা, আমি তাহলে কি করবো? তুমি ওয়াসিক বললে ছেলে, তুমি জানো না কি করবা? যাও, দোয়ানা লজেন চোষ কিনে চুষতে থাকো, যাও। কেন এই পরিস্থিতিতে কি খান মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ লেমন চচ্ছে নাকি? এই মকবুল, এটা ধরতো এটা রে। ও না না, দাদা শেষের তো সেই জন্য একটু আর কি মারিলাম, তাই না? আব্বা, এই পরিস্থিতি কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। বারান্দা এরকম সিটে এসে রয়েছে কিসের জন্য? মানুষজন ঘরে এসে শোয়। কার ঘরে যাবে? কোন ঘরে যাবে? এই ঘর পর হয়ে গেছে। তোমার নিজের ঘর, নিজের বাড়ি, কথা পর করে দিচ্ছ মানে রাখি? হ্যাঁ, এত পর করতে ইচ্ছে হলে আমারও পর করে দাও। এই এই সাইডা দিলে খুব খুশি হয়, তাই না? সাইডা দিলে তো সারা গরুর মতো আরামে মাসে পরকে প্রেম করতে পারবি, তাই তো? খবরদার, খবরদার, একদম উল্টো পাল্টা কথা খবর। তখন তো যা তা কই যাচ্ছ। আমার কিন্তু একটা আত্মসম্মান আছে, কিন্তু কই দিলাম। ওরে বাবা রে, ওরে আমার আত্মসম্মান বলতে খুব আত্মসম্মান আছে না? তুই যে আমার স্বামীরে ঘরে রাখে মানুষের সাথে পরকিয়া করিস, তোর সম্মান বোধ আছে কিছুই নাই। তুই আমার সম্মান নষ্ট করেছিস। এই, তোমার কি সম্মান নষ্ট করেছি আমি? হ্যাঁ, কি সম্মান নষ্ট করেছি? এই যে আজকে ভজা ভাই দেখে গেল, যাই এত মাইক লাগায় গ্রামে বলে বেড়াবে না, তখন দেখিস কেন কি হয়। খবরদার, ফরমানে নিয়ে আমার নিয়ে আর একটা ফালতু কথা কবা না। তার সাথে আমার কোনো কিছু নেই, আর যা আছে সব পরিষ্কার। সে সে এককালে আমার স্বামী ছিল, আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সেটা তো এখন আর নেই, তাই না? সে সম্পর্ক তো এখন আর নেই। আমরা কি দুইজনে একসাথে একটু আবেগের কথাও করতে পারবো না নাকি? ওরে পছন্দ রে, ওরে মহব্বত, ওরে ভালোবাসা। এই এতই যখন পছন্দ করে বিয়ে করেছিলি, তোরা ছাড়িয়ে গেছিলি কিছুর জন্য? মানে এটা কিরম কথা? সবই তো তুমি জানো, সব কথাই তো তোমার আমি ক্লিয়ার করে বিয়ে করেছি। এমন কোনো কথা নেই যে কথা গোপন করে তোমার আমি বিয়ে করেছি। বিয়ের আগে তো সবই তোমার কইছি আমি। হ্যাঁ করেছিলি, সব ক্লিয়ার করেছিলি, কিন্তু বিয়ের আগে তো কইসনি। আজকে আমার এই দিন আসবি, আমার নিজের চোখে অনেক কিছু দেখা লাগবে। কোন দিন? কোন দিন বুঝিস না? ওই নাগরের সাথে হাত ধরে থাকবি, আমার নিজের চোখে সেটা দেখা লাগবে, বুঝিস না? খবরদার, খবরদার, কাছে বানিকে হাত দিবা না কলম। এবার গায়ে হাত দিলে কলম আমি কিন্তু মামলা করে দেব তোমার নামে, নারী নির্যাতনের মামলা। এই কিসের মামলা করবি রে? আমি তো এমনি মামলার মধ্যে আছি, আমি জেলের মধ্যে আছি, আমি কেসের মধ্যে আছি, সব কিছুর মধ্যে আছি। মন চায় তোর সাথে থাকার চাইতে আমার ওই জেলে হাসি মুখে যাওয়াই ভালো, ফাঁসি না অনেক ভালো। কি এত বড় কথা? এত বড় কথা কইতে পারলে তুমি আমারে? থাকতে কইছি কি রে তোমার আমার সাথে? কি কইছিস থাকতে? কিসের জন্য থাকি তোর দেখাচ্ছি। তখন যদি এই কথাটা সাসারে কইতে চাস, কইতে পারিস। তোরা ছাড়া তো আর এই ঘটনা আমি যে এই কাজটা করছি আর কেউ জানে না। তোর কি আমাদের এরকম মনে হয় ভাই?
না ভাই, না, এভাবে আর হবে না, আর হবে না। এমন চলতে থাকলে তো চাচা আমাদের 3 ভাই বোনকে মারা ফেলবে। কি কইতাছস সব? এগুলো কইস না। এভাবে আর হবে না। আরে কি করে? কি করছস তুই? কি করছস? আমারে পাশে দিতে কি বলছস? ভাইজান, তুমি তো আর মিথ্যা কথা কইতে পারবো না। তাই আমি না হয় একটু মিথ্যা কথা কই। গয়না, আমার হাতটা একটু বান্ধা দে না। বাবা, এই সারা তো অনেক খোঁজাখুঁজি, কোথাও তো খুঁজে পেলাম না। এখন কি একটুখানি ঘুমাতে যাবো? ঘুমাতে যাবো মানে? এই যে সকালটা হলো, হ্যাঁ, এখনো কোনো খবর পাচ্ছে না, আর উনি ঘুমাতে যাবেন? মামা, আমার মনে হচ্ছে রাগে দুঃখে অপমানে তারা আত্মহত্যা করছে। আত্মহত্যা করেছে? আরে আত্মহত্যা করলে লাশ থাকবে না? লাশ কই? না, এমনও তো হইতে পারে যে খালের পানিতে ডুবে মারা গেছে, 2-4 দিন পরে লাশ ভেসে উঠবে। ভাই আমি একটা কথা কই, যে মায়ে মনে করেন যে দীপ্তর মতো ছোটখাটো একটা হাতিরে চাকু মেরে চলে যেতে পারে, সেই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, সে মেয়ে একটা যোদ্ধা। আর একটা জিনিস মনে রাখবেন যে প্রকৃত যোদ্ধারা কোনোদিন আত্মহত্যা করে। হানা, এই তো দাদা বাড়ি। আমিও অবাক হয়েছিলাম। চলো। আনারসি, এটা মা? হ্যাঁ মা, এটা মেডিয়াপা, ও তানিয়া, আর ও হচ্ছে নোভা। ও মা, হ্যাঁ, আপনার উপর দিয়ে তো অনেক ধকল গেছে। চলেন ভেতরে চলেন। হ্যাঁ চলো চলো। এখানে বসবো? সাসিয়াম্মা, সাসিয়াম্মা আপনি আইছেন, আপনি আইছেন সাসিয়াম্মা। আমি জানতাম আরে আপনি কোনো টেনশন করে কেন, খোদার কসম করে করছি ওগার আমরা ছাড়বো না, ওগার মাথা কাইটে আপনার পায়ের কাছে নিয়ে আসবো। না মকবুল না, তুমি জানো না মকবুল, আমি হিংসা ধ্বংস এসব পছন্দ করি না। আর লোকটা আমারে অসম্মান করেছে ঠিকই, কিন্তু আমার তো কোনো ক্ষতি করতে পারে নাই বাবা। আম্মা, 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 আপনি বিলাইছেন আম্মা, আম্মা, আপনি চিনতে না না দুশ্চিন্তা, আমি 2 দিন কোনো অন্ন জল গ্রহণ করতে পারিনি। আমি না খাইছিলাম, আমি কোনো অন্ন জল গ্রহণ করতে পারিনি। কেন বাবা, তোমার আম্মা কি মরে গিয়েছে? না না আম্মা, আপনি আমার যে স্নেহ করেন
নিজের সন্তানের মতো দেখেন। আপনার কিছু হলে আমি বাঁচতে পারতাম না। আহারে দুলাভাই কান্দেন না। হইছে কি নাটক শুরু হইলো রে বাবা? হঠাৎ নাটক শুরু হয়ে গেল, কালকে রাত পর্যন্ত কোনো খোঁজ ছিল না, এখন মা উদ্ধার করে নিয়ে আসলাম, এখন নাটক শুরু করে দিয়েছে দুলাভাই। এই আনারসি, এরকম করে কথা বলবা না। হ্যাঁ, আমি তোমার দুলো ভাই, আমার সম্মান দিয়ে কথা বলবা। তুমি এরকম করে কথা বললে কিন্তু আমার মাইন্ডে লাগে। উনার আবার বিরাট মাইন্ড, তো মিথ্যে কথা বলেন কিসের জন্যে? কালকে রাতেই না পেট ভরে ভাত খাইলেন, এখন আবার বলতেছে আমার টেনশনে নাকি সে ভাতই খাইতে পারতেছে না। ওরে আল্লাহ, কোন ভাত খেলাম? হ্যাঁ, আমার তো মনে পড়তেছে না কোন ভাত খেলাম। আরে ভাইজান, কালকে রাত্রে তো আমি আপনার তালে বাদ দিলাম, তেন আবার মিথ্যে কথা কইছেন কিসের লাগে? ওরে, আমার তো কিছু মনে পড়তেছে না আম্মা। আসলে আমার ব্রেনে কোনো কাজ করতে পারতেছে না, মানে শখ খাইছি তো, শখ খাইয়ে আমার ব্রেন কোনো কাজ করতেছে না। কোন কালে মনে পড়তেছে না আচ্ছা তো। আচ্ছা আচ্ছা থাক, আর মনে করা লাগবে না, আমরা যা বুঝার বুঝে গেছি। ওরে আল্লাহ রে, আমার মনে আমার ব্রেন শর্ট হয়ে গেছে রে আম্মা। আমার বকর ভাই, কিছু এই মনে বকর ভাই। পড়তেছে না, কিছু না। ইনায় বিনায় কান্নার কিছু নেই। চুপ থাক, চুপ থাক। না ওইটা কি আসলে, এটা তো দুঃখের কান্না না, এটা আম্মা ফিরে এসে, এটা হলো আনন্দ অশ্রু, আনন্দ অশ্রু, আনন্দ অশ্রু। আম্মা, আপনি ফিরে আসছেন? আম্মা, ছোট হুজুর, এই আম্মাকে বড় হুজুরের কাছে নিয়ে চলেন। আমিও তো সেই কথাই বলতেছি। না চলেন তো, আয় আনারসি চলো। চলো চাচা, চলো চলো। আপনারা যান, আসতেছি। কোথাও যাচ্ছে না? এই বকর ভাই, আল্লাহ জানে ওখানে গিয়ে আবার কি করে না করে। দাদা হুজুর, ইনি হচ্ছেন আমাদের মা, আর মা ইনি হচ্ছেন দাদা হুজুর।
দাদা হুজুর, ইনি হচ্ছেন আমাদের মা, আর মা ইনি হচ্ছেন দাদা হুজুর। আব্বা, আমি স্বীকার করি না সারা রাত বাড়ির বউ আরেকজনের বাড়িতে থেকে এসে সকালবেলা আমার পদধূলি নেবে, এটা সম্ভব না। লাগাম দেন আপনি মুখে। আপনি সব কি বলতেছেন? আমি আমার মারে ওই শয়তান লোকের কাছ থেকে উদ্ধার করে আনিছি। আমার মা আপনার পদধূলি চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার পদধূলি লাগবে না। আমার মা কাঙ্গাল না যে শেষটার মতো আপনার পদধূলি যাবে। আনারসি, কি অসভ্যতমে হচ্ছে? মুরব্বীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুই শিখিস নি? এসব অসভ্যতা কার কাছ থেকে শিখেছিস তুই? নিশ্চয়ই তুমি ওরে এই শিক্ষাটা দিয়েছ। আমার বংশধর তো তোমার কাছেই ছিল। আব্বা, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি তারা ক্ষমা করে দেন আব্বা। আরে ওনাকে নিয়ে বাইরের ঘরটা দেখিয়ে দাও, উনি ওখানেই থাকবেন। দাদা জান, আপনার হাত জোর করে আমি কথা বলছি, আপনি এই কাজটা করবেন না। উনি আমাদের চাচি আম্মা। শ্রী দাদা যান, আপনি একটু মনটা নরম করে বিবেচনা করুন। উনি আমাদের আপনজন, ঘরের লক্ষ্মী। ওনার তো ওখানে থাকা মানায় না। আর তাছাড়া বাড়িতে যারা কাজ করেন তারাই তো ওখানে থাকেন। অবশ, এত কথা বলো তোর দরকার কি? তুই কি মনে করিস আমি জানি না এই বাড়ি কে কোথায় থাকে? জানেন, নিশ্চয়ই জানেন। তারপরে একটু বিবেচনা করার জন্য বলতেছি, কারণ মার অবস্থান তো ওখানে হতে পারে না। এই যে দাদা হুজুর, শোনেন, অনেক মাতব্বরি করেছেন, এখন একটু থামেন, বুঝছেন? শোনেন, বয়স হইলে একটা পর্যায়ে গিয়ে রিটায়ার করতে হয়। তারপরে ইয়াং জেনারেশন আছে, তাকে হাতে দায়িত্ব ছাড়িয়ে দিতে হয়। আপনি তো স্বৈরাচারের মতো অনেকদিন ধরে ক্ষমতাকে আঁকড়া ধরে রাখছেন, এখন একটু থামেন, ক্ষমতা ছাড়েন। শোনেন, ক্ষমতার কুর্সি কিন্তু বেশি দিন থাকে না। বক্কার, এসব কি হচ্ছে? মুরব্বীর মুখোমুখি তুমি কথা কতি পারো না? আম্মা, এই বক্কার একজন মজলুম, সে সবসময় নিপীড়িত শোষিত মানুষের পক্ষে। আজকে আপনি আম্মা এই বক্কারের শাশুড়ি, তো শাশি শাশুড়ি না, খালের শাশুড়ি না, আপন শাশুড়ি, সে আজকে নিগৃহীত হচ্ছে। এই বক্কার কখনো চুপ করে থাকতে পারে না, নেভার। আব্বা, আব্বা, আপনি আমারে যেখানে থাকতে বলবেন আমি সেখানেই থাকবো, কিন্তু আমারে শুধু আপনার পায়ের ধুলো একটু নিতে দেন আব্বা। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, এই বক্কর থাকতে আপনারা কেউ চক্কর দাঁড়াতে পারবে না। আনারসি বানারসির মা, তুমি হয়তো ভাবতেছ তোমারে আমি কিসের মধ্যে আইনে ফেললাম। এর থেকে তো জ্বলন্ত আগুনের কূপও ভালো ছিল। আমি তো জানতাম না যে তোমার ভাগ্যে এইসব ঘটবে। এই কে বলছে করে না? তুই হিটলারের নাম জানিস? হিটলার এত বড় একজন সেনানায়ক, এত বড় বীর, সেও তো আত্মহত্যা করছে। ওটা তো একটা ভুয়া যোদ্ধা, ওটা কোনো যোদ্ধা, ওই শালা পুরা ভুয়া একদম। ওর কোনো হার্ট ছিল, হার্ট। আরে কি কয় মামা, কি কয় ও? এই তুই পড়াশোনা করছিস, তুই ইতিহাস জানিস? হিটলার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? বিশ্বের ইতিহাস সম্পর্কে তোর idea আছে?
এত বিশ্বের ইতিহাস আমার দরকার নেই। রাহাতপুরের ইতিহাস যদি বদলে যায়, রাহাতপুরের ইতিহাস এই থাম থাম, কথা বললে একের বিরাট কথা বলা শুরু করে। কথা থাম, আসতে বল। একটা কথা বলি, ওই হিটলার কথা বলছিস না, ওটা দারুণ খারাপ মানুষ, ওর মতো খারাপ লোক হয় না। আমার সঙ্গে নড়ালে দেখা হয়েছিল, আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, ওক যদি পাই, আচ্ছা ও মূল্য কবে রে, মূল্য কবে? এ মামা, তুমি কোন হিটলারের কথা বলতেছো? কেন পাহাড় ডাকার হিটলার? ও তো একটাই পিস। দূর মামা, আমরা কথা বলছি জার্মানি হিটলারের। কি বললি? বিদেশি হিটলার মানে জার্মানির? আচ্ছা জার্মানির হিটলার সে তো বিদেশি, তার সঙ্গে এই দেশ মানে এই পরিস্থিতির সঙ্গে মিলাচ্ছিস কে? হ্যাঁ মিলাচ্ছিস কে? এই মিলাচ্ছিস এই জন্যে বুঝতে পারিছি তোদের দিয়ে কিছু হবে না। তোরা এইখানকার পরিবেশের সঙ্গে এই দেশের পরিবেশের সঙ্গে বিদেশি পরিবেশ মিলাই ফেলিস, ওই জন্য তোদের দিয়ে কিছু হবে না। এই চল বাড়ি চল, ওই নভেল তো আটকানোই আছে, ও আবার কোনো আত্মঘাতী বোমা মাইরে নিজে মরে গেল কিনা দেখ। এই মামা, তাহলে তো ওইও হিটলার। এই হিটলারের নাম তুই আমার মুখে আনিস, এক থাপ্পড় মারবো। শুধু হিটলার আর হিটলার। আরে বুঝতে পারতেছি না এসব কাপুরুষদের নাম যে কেন বারবার মুখে নিয়ে আসতেছে, এটা আমি বুঝতে পারতেছি না। নাম তো হবে খালি তুফান, তুফান ছাড়া কোনো নাম হবে না। না বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমার। এই সুট্টা, এদিকে এদিকে। আরে তোকে কচ্ছি, তুই এদিকে। আমার ডাকতেছে আর কোনো গরু ছাগল আছে রে? এদিকে। আপনার মাইন্ডসেট জাত না, হ্যাঁ, আপনি কিন্তু বহুত খারাপ লোক আছে। আমি আপনার সম্পর্কে কি হই? আপনার বোনের জামাই না, সম্পর্কে বউ নাই হই না? আপনি আমার লোকে কিরকম ব্যবহারটা করতেছেন? বেশি বাড়াবাড়ি করলে ভাই আপনার বোনটারে ছাড়া দিয়ে বিক্রমপুর যামুগা। বিক্রমপুর তো মনে করেন যে মেলা বউ আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কি আপনার মতো নাহি বাদাই মা? বউ একটা বিয়ে করছিলেন, মনে করেন যে একটা হাফ প্যান্ট করে চলে গেছে। কথা কবি না, একদম সব। লজ্জা লাগে, আমারও লাগে এটা করতে। আমার বোন বইলে তুই কিন্তু বাইসে গেছিস, নাইলে তোর থাপড়ে আমার বোন তোর সোজা করে ফেলতো। আরে তুই যদি অন্য কোনো গ্রামে বিয়ে করতি না, এতক্ষণে তোর সরায় মরে আত্মা সব এদিক থেকে ওই দিক নিয়ে দিত, বুঝছিস? লিডার পিস্তল বার করবো, হ্যাঁ, পিস্তলটা চিনস পিস্তল বাই করবি? পিস্তল ওই বাপের জন্মে পিস্তল দেখছস? বেলেট দিয়া পা থেকে মাথা পর্যন্ত চাই চাকা লবণ ছিটা দেবো। আর পিস্তলে ভয় দেখাস? তোর পিস্তল কত ধরবে আমি জানি না। হ্যাঁ, ওর একটা পিস্তল যে বাহাদুরি লজ। লিডার দুনিয়াতে অত অস্ত্র থাকতে বিলেটের কথা কয় কে? আমার মনে হয় অরিজিনাল পকেট মার, ঢাকা শহরের অরিজিনাল পকেট মার। সেটাই। এই এদিক কোন আসা, সমস্যা কি তোর? হ্যাঁ, দুনিয়াতে এত মস্তেনে দেখছি, কিন্তু বিলেট দিয়ে মস্তেনে তো দেখি নাই। তুই সত্যি তো? হ্যাঁ, তুই ওরা কি করছিস? হ্যাঁ, এই কথা কম বল। হ্যাঁ, তোর সমস্যাটা কোথায়? তুই কিসের কথা করছিস? আচ্ছা, এই আমাদের গ্রামে তো অনেকের পকেট কেমনে যেন হাওয়া হয়ে গেছে, টাকার পয়সা সব উড়ে নিয়ে গেছে। তুই কি দায়ী নাকি রে? ভালো করছেন। বিয়া দুই মাফ করেন, আপনাকে গ্রামের লোকদেরকে পকেট আছে, পকেটে আবার টাকাও আছে। আল্লাহ ভরসা, সব দেখা আছে আমার। যাই হোক, কত ফলস কেজ তজ্ঞা অন্যান্য স্ট্যান্ডার্ড অনুযায়ী জিনিসপত্র ব্যবহার করতে হয়। এই হালার যে স্ট্যান্ডার্ড, এরকম একটা ট্যাবলেটের সাইজের লোকটারে কি কোনোভাবে দাও দিয়া ছুরি মুড়ি দিয়ে কাটন যাওয়া উচিত? মশা মারতে কামান লাগে, হেরে মনে করেন যে বলাকা বেলেট আছে না, 1 টাকা দা কিনা অর্ধেকটা দিয়ে পুরো শোল চাইসা বলান যাবে, বাকি অর্ধেকটা পকেটে রেখে দেবো। আমার তুই পকেট মার করছে না? একটা আবাইটা পুলার নিয়ে পড়ে না, পিস্তল রেখেছে বাড়িতে, আর আমার ভয় দেখা তুই আবার আর কি কব? এই তুই আমার লোকের এইভাবে মারতেছিস, কিসের জন্য? গরু ছাগল নাকি? ও গরু ছাগল খান। আপনি আমার মারবেন তো? হেরে মারছে বলে আপনি আমার মারবেন তো?
হ্যাঁ তো পিস্তল রাখছে সামনে, আপনি কি না পিছে রাখছে না? পিছে পিছে আপনি সামনে রাখছে? আছে আমারটা। এই দেখেন কেটাইছে। আপনার সামনে আমার এরকম করে মারলাম, আপনি কিছু করলেন না। কি পিস্তল বাড়িতে ফিরে আসছিস কিছু তুমি? এই শালা এখনই তোকে মেরে ফেলতে পারতাম। পিস্তল বাড়িতে ফিরে আসছিস কিছু তুমি? বল বল শালা, মেরে ফেলবো। পিস্তল দিয়ে গুলি না করলে তো, পিস্তল বাইর করলে তো শালা পালা যেত, পালা যাচ্ছে না। বল বল শালা। লিডার, আমার কাছে তো কোনো সময় পিস্তল ছিলই না। আমার কাছে কি পিস্তল আছে? আমি তো যা দে সব ফাপড়। লিডার একটা কাজ করে, আপনি একটা পিস্তল কিনেন, সেইটা আমি চালাবো। আমার কিন্তু ট্রেনিং দেওয়া আছে। ওরে বাবা রে বাবা, না না, আমার দ্বারা সেটা সম্ভব না। কিছুদিন আগে আমি পাগল হয়ে গেছিলাম না, পাগলের কখনো পিস্তলের লাইসেন্স নেয় না। যা, যা। একটা পুরো দিন আর রাত কেটে গেল, কাইসে বানি একবারও আমার কাছে আসলো না, আবার আমারে খাওয়ার কথাটাও কলো না। কি নির্দয় পাষাণ মানুষ আমি, এরকম না খেয়ে থাকলাম। এই পাষাণের ঘরে ফুল ফুটায় আমার কী লাভ? অথচ ফরমান একবার কোনোভাবে রাগ করলে বারবার আসতো, আর জানতে চাইতো আমার কি হয়েছে, কেন হয়েছে, কখন এই রাগ ভাঙবে। দুটো মানুষের মধ্যে কত পার্থক্য। অথচ আমি এই মানুষটারে নিয়ে পড়ে আছি, একটা নির্দয় নিষ্ঠুর মানুষ। চাচা, আরেকটু হলে তো তোমরা আমাদের কাউরে খুঁজে পাইতা না। এরকম অলক্ষণী কথা বলিস না, কি হয়েছে সেটা বল। চাচা, রাতে খানবাড়ি থেকে অন্তত পক্ষে 40 থেকে 50 জন লোক আসছিল। ভাইজানের মাথায় পিস্তল ধরছে। কি আমার ভালো ছেলেটার উপরে পিস্তল ধরেছে? ও তো কোনো কিছুর মধ্যে যায় না। মামা, মরলে ভালোটাই মরে, খারাপটা মরে না। এই যে আমরা কি মরি? আমরা কিছু করার সাহস পাই ওরা? চাচা, ভাইজান নফেলকে দরজা খুলতে বাধা দিছিল বলে ভাইজানকে কোপ দিতে গেছিল দাদিয়া। তারপর ভাইজানের মাথায় পিস্তল ধরলো। আচ্ছা, তোমরা সে সময় কই গেছিলা? খুদার কসম, আমি একটারও বাঁচাইতাম না, একটারও না। বড় ভাই, আমি জানতাম তো এরকম একটা কিছু হবে। আমার মনে হচ্ছে তার আশেপাশে আছে। বড় ভাই, খামাকে কেন আপনি আমারে মারতেছেন? সারা রাত ধরে আপনার বউ খুঁজলাম, খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। এর মধ্যে আপনি ছোট একটা চড় মারলেন, পড়ে গেলাম, এখন আর উঠতে পারছি না। এই তুই যদি আগে জানতি তাহলে বললি না কেন? কেন বললি না? আজের কথা বেশি কও, কামের কথা কিছুই কও না। ধরো ভাই, ধরো। ওরে বাবা রে। শাহজাহান, কি হয়েছে কি? আপনি কথা বসে রয়েছেন, আমার মন খারাপ, আপনাকে বিমর্ষ মনে হচ্ছে, ঘটনা কি? আমি কি করবো বলতো বকবুল, আমি কি করতে পারতাম? একদিকে তোর চাষি, আরেকদিকে আব্বা তো নিজের বংশ মর্যাদা নিয়ে আসে। চাষি তো আপনি একদম বিচলিত হবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখতেছি। দরকার বললে আমি দাদাজানের পা ধরে রিকোয়েস্ট করবো। আমি যে করে হোক, আমি বিষয়টা দেখতেছি। ঠিকই আব্বা, আমি বলি কি, আপনি সরাসরি দাদাজনের সঙ্গে কথা বলেন। মা বাড়ির কাজের লোকের সঙ্গে থাকবে, এটা তো ভালো দেখায় না, আর এটা তো ওনার জন্য চরম অপমানের। চাচাজান, আমি আরেকবার চেষ্টা করতেছি। আমার দৃঢ় বিশ্বাস, ভালো করে বুঝালি পরে দাদাজান
নিশ্চয়ই শুনবে, নিশ্চয়ই শুনবে সে। আপনি টেনশন নিন না, আমি দেখতেছি, আমি যাচ্ছি। আব্বা, আপনি কালকে থেকে কিছু মুখে দেননি। মা আসছে, এখনই এসে মিল মহব্বত হয়ে যাবে, সেটা সময়ের ব্যাপার। চলেন তো, তাতে খেয়ে নেবেন, চলুন। না রে মা, আমি কিছু খেতে পারবো না। তোরে আমার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমার গলা দিয়ে ভাত নামবে না রে মা। ও, আপনি তাহলে আমার কথা শুনবেন না, তাই তো? কেন শুনবেন? আমি আপনার কে? মারে, তুই আমার জোর করিস না রে মা, তোর সাথে আমি পারবো না রে মা, সেই জোর আমার নাই। আব্বা, আপনারা তো এত ভাঙ্গে পড়তে আমি কোনোদিন দেখি নাই। আপনি সবসময় সবার সাহস জোগাইছেন, আর সেই আপনি আজকে ভাঙ্গে পড়তেছেন। হ্যাঁ রে মা, মানুষের জীবনে কোনো কোনো সময় এরকম সময় আসে তখন কিছুই করার থাকে না রে মা, কিছুই করার থাকে না। সব ঠিক হয়ে যাবে আব্বা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, আমরা এই কোন পাষাণ করিতে এসে উঠলাম কত? চল আমরা আমরা অলসপুর ফিরে যাই, ওখানে আমরা কত ভালো ছিলাম বলো তো। মারে, এরা যে এরকম মানুষ সেটা তোমার জানা ছিল না রে মা। তোর আব্বা তো শুধু বলেছিল তারা অনেক বড় বংশের মানুষ, খান মোহাম্মদ ওয়াসেক বিল্লাহ এইরকম মানুষ তোর আব্বা তো আমার জানায়নি। এই মানুষটা না আজীবন আমাকে জ্বালাই গেল, আগে জ্বালাই তো একরকম করে, এখন জ্বালাচ্ছে আর একরকম করে। আনারসি, নিজের আব্বার সম্বন্ধে এভাবে কথা বলতে হয় না রে মা। তো বলবো না তো কি করবো? তোমারে যে সে এই বাড়িতে আনিছে তার কি ভূমিকা পালন করতেছে কও তো? হ্যাঁ, সে তার আব্বারে খুব ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। আমার কাছে আমার মায়ের সম্মান আগে, আমার মারে সম্মান দেবে, তাইলে পরে আমরা এই বাড়িতে থাকবো, নাইলে পরে থাকবো না, আমরা অলসপুরে ফিরে যাব, ব্যাস। মারে, এরা যে এরকম মানুষ সেটা তো আমার জানা ছিল না রে মা। তোর আব্বা তো শুধু বলেছিল তারা অনেক বড় বংশের মানুষ, খান মোহাম্মদ ওয়াসেক বিল্লাহ এইরকম মানুষ তোর আব্বা তো আমার জানায়নি। এই মানুষটা না আজীবন আমাকে জ্বালাই গেল, আগে জ্বালাই তো একরকম করে, এখন জ্বালাচ্ছে আর একরকম করে। আনারসি, নিজের আব্বার সম্বন্ধে এভাবে কথা বলতে হয় না রে মা। তো বলবো না তো কি করবো? তোমারে যে সে এই বাড়িতে আনিছে তার কি ভূমিকা পালন করতেছে কও তো? হ্যাঁ, সে তার আব্বারে খুব ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। আমার কাছে আমার মায়ের সম্মান আগে, আমার মারে সম্মান দেবে, তাইলে পরে আমরা এই বাড়িতে থাকবো, নাইলে পরে থাকবো না, আমরা অলসপুরে ফিরে যাব, ব্যাস। কিন্তু মা, তিনি তো বাইচে আছে, তার কাছ থেকে তোদের আমি বঞ্চিত করতে চাইনি রে মা। তা না হলে আমি তো শেষ বিচারিতে মুক্তি পাবো না। চুপ করো তো মা, এসব কথা কখনো বলবা না, আর একবারও যেন না শুনি। তোমার সম্মান সবার আগে, ঠিক আছে? এসব ঘর বাড়ি সহায় সম্পত্তি এইসবের কোনো মানে হয় না আমার কাছে। একটা কথা শুনে রাখো, তুমি আমার মা, আর আমার কাছে তোমার সম্মানটা সবার আগে। তোমার যেখানে কোনো সম্মান নাই সেখানে আমিও নাই। তোমার সঙ্গে করে যদি ওই গ্রামের মাটির ঘরে থাকতে হয় আর সেখানে যদি শান্তি থাকে, তাহলেই আমি খুশি।
চাচি আমার সাথে এই ধরনের ব্যবহার করবেন না দাদা হুজুর, তিনি সহ্য করতে পারবেন না। শোন মকবুল, সব কিছুর চাইতে একটা জিনিসকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই, সেটা হলো আমার সম্মান। তুই যদি আজকে আমার জায়গায় থাকতি তাহলে তো বুঝতে পারতি কেন আমি এরকম করতেছি। ঘরের বউ যদি একটা রাত বাইরে থাকে তার আর ঘর তুলে নেওয়া যায় না, সেটা ঠিক না। দাদা হুজুর, সে তো তার নিজের ইচ্ছা সেখানে ছিল না, তারে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আর যারা ধরে নিয়ে গিয়েছিল তারা তো তার শত্রু না, তারা তো আমাকে শত্রু। একটু চিন্তা করে দেখেন দাদা, সে যদি আমাকে আত্মীয় না হতো, আমার চাচি না হতো, তাহলে পরে কি তার এত বড় ক্ষতিটা হতো? মকবুল, সোল আমার বাতাসে ফাঁকি দিয়ে এই সময় আমার বোঝাতে আসবি না। আমি যা করতেছি এমনি এমনি করতেছি না, বুঝে শুনে করতেছি। দাদা, আপনি কোনো কিছু বুঝতেছেন না কিসের জন্য? আপনি কি একাই সব কিছু বোঝেন, আমরা কি কিছুই বুঝি না? এই খাট নামায় কথা কর, চোখ নামা। দাদা, দাদা প্লিজ, আপনি বুঝতে পারতেছেন না, আপনি কারে স্বীকার করতে চাচ্ছেন না। চাচি আম্মা খুবই ভালো মানুষ। দাদা, আপনার মতো বয়সী মানুষ কি চায়? একটু সেবা চায়, একটু আদর চায়। আপনার বৌমা আপনাকে সেবা করবে, আদর করবে, এটা তো আপনার জন্য চরম ভাগ্য। মকবুল, আমার ভাগ্যের বিষয়ে তোরে নির্ধারণ করে দিতে হবে না। আমার কি দরকার আছে আর কি দরকার নাই সেটা আমি খুব ভালো বুঝি। তবে তোর আমি একটা কথা বলে দিচ্ছি, যে মেয়ে এক রাত বাড়ির বাইরে থাকে সেই মেয়ের খান বাড়ির বউর মর্যাদা পাওয়ার কোনো অধিকার নাই। খান বাড়ির বউর মর্যাদা পাওয়া তো সোজা জিনিস না। দাদা, কালীপুরে আনারসিও তো এক রাত্র বাড়ির বাইরে ছিল, তারে মানতেছেন কিভাবে? তারও আমি মানতে চাই না। এসব আবর্জনা যেখান থেকে নিয়ে এসিস সেখানে কি ফেল দিয়ে যা। দাদা হুজুর, একদিন আপনি বুঝবেন, তখন আপনি পস্তাবেন, তখন আপনার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। এরকম কথা শুধু তোদের পক্ষে বলা সম্ভব। তুই আর তোর চাচা তোর দুইজনে পালা যাওয়ার আত্মরক্ষা মনে করিস। অত করে তোরে কই যে স্বাস্থ্যটা একটু কমাতেই তো কমাবি না, আমার কথা তো শুনবি না। বেয়াদব তোরা। আমার চূড়ান্ত পরাজয়ের জন্য দায়ী হচ্ছে পুরাটা দায়ী হচ্ছে। শোন, ডাক্তার যে ওষুধ দিছে সে একবারে খাওয়াই দে, ভালো হলে হলো, না হলে না হলো, বুঝতে পারছিস? ভাই, আপনার জন্য খুব খাইলাম, আর আপনি এই কথা বলতে পারছেন? এই আমার জন্য কোপ খাইছে, ইচ্ছা করছে একদম গুলি করে মারি। হ্যাঁ, ইচ্ছা করছে গুলিটা একদম উড়াই দি। এই তুই যদি আমার লোক হতি তাহলে কি এরকম করে কোপ খাতি রে? হ্যাঁ, কোপ খাতি। ভাই, আমি নই খুব খাইছি, আর আপনি তো সবার সামনে তোর খাইছেন। একদম বড়টি হয়ে গেল। এই আমারে চপ দিতে পারে? হ্যাঁ, আমি ঠেকাই, আর উল্টা চপ। আপনি এই যে গলা টিপে ধরলে এখন মনে করেন এমনি সে অসুস্থ, ওই প্রেশার টেশার বেড়ে যায়, হার্ট ফেল করে মরে যাবেন ভাই, বুঝছিস? এই এত প্রেশার বলে কিছু নাই। প্রেশার যদি থাকতো তাহলে কি মেয়ে মানুষের কাছে কোপ খাইতে নেই? না না, বিষয়টা হয়েছে কি ভাই, আমার মনে হয় ও আসলে বুঝতে পারেনি, মোটা মানুষ তো দড়িয়ে পালাতে পারেনি, ওই কোপটা খেয়ে গিয়েছে, কিভাবে বুঝতে পারেনি। আর এরকম হবে না ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। এই শোন, আবার যদি কোনোদিন এই মেয়ে মানুষের কাছে কোপ খায় তোরে কিন্তু গুলি করে মারবো। তুই কোপ খাইছিস, কোপে তোর কিছু হয়নি, তোরে আমি গুলি করে মারবো, গুলি করে মারবো। তুই ওর একটু খেয়াল টেয়াল রাখ, বুঝতে পারছিস? ওষুধটা ঠিক মতো একটু খাওয়া।
হয়েছে? হ্যাঁ, চেহারা শুরু থেকে অবস্থা হচ্ছে কে? গালগুলো ভাঙ্গা, চাপা চোপা ভাঙ্গা তো সব নাকের মধ্যে ডিপা লেগে গেছে মনে হচ্ছে। এই কোথায় গাল বাঁধছা? হ্যাঁ, কোথায় টিপে লাগছে? তুই একটা বাজে লোক, বুঝছিস? আল্লাহ আলে কি কপাল, যার লেগা চুরি করে হ্যাই কচুর। আমি কইতাছি আপনাকে রাইতে ঘুমটুম হারাম হয়ে গেছে নি, মানে সারা রাত বউরে পাহারা দিতে হয় না। এই তো মাগো, বউ পাহারা দেওয়ার জিনিস তুই নিজে পাহারা দিস তো, এই জন্য তাই মনে করছিস তোরে না? এই! একদম দেবো কিন্তু। কি হচ্ছে আপনাকে? আর আগে শুনতাম তো হাত চলে, আমার এখন দিকে আপনাকেও হাত চলে। আপনাকে কি কথা নাই মুখে, কথা রেখে কি হাত চলে নি? পুরো আলসাপুরে মানুষের দিকে কথা রেখে হাত চলে, সমস্যা কি? এই অলস পরে বিয়ে করছিস জানিস না? তোর তো হাত চলে চুরি বিদ্যার হাত। হ্যাঁ, তোর বউ অলস পরে হাত চালায় না? শোন, তোর বউ তো রাত্রে মার দেয়, মার খাসনি? মারবো না কে লাগা, তো মারামারি তো হয় হালকা পাতলা, এটা লাগে না। বিয়ার পর তোমার সবারই হয়, আপনাকে না হয় না। তবে আপনি যে একটা বিয়া করছেন ভাই, একটা অ্যারাবিয়ান গোড়া লুই আছেন কর্তিকা, হে একবার টকর টকর করে আপনার সামনে এলে তো আপনি কায়েন। আমি নিজের চক্ষু তো দেখছি না, আমার সামনেই তো দেখছি যেইভাবে আপনার উপর তাড়ায় আহে। আপনি তাহলে আমার কাছে মাটির লোকে মিশা যান, হলেন বেশি কথা করেন না। বাবির ডাকা কিন্তু সব করে দেবো, যেমনই বাবির কাছে ডাকা কমু সব। এই বাবের কাছে কি কবি? সর্বনাশ, তো কান্দা শুরু করছে। ওইছে ভাই, কান্দা থামান, যামুনা যামুনা কইছি তো। বেটা মানুষ কানলে এত খারাপ লাগে। ভাবি বেশি বাড়াবাড়ি শুরু করছে না? ঘটনা কি বেশি খারাপ হয়ে গেছে নি? মাইকি বেশি দিচ্ছে? হ্যাঁ ভাই, কান্দা চলকে এই বাইরে লেগে কাঁদতেছে নাকি? কে লাগে? অন্য ঘটনা, সেই ঘটনার তোর কথা যাবে না, বুঝছিস? অন্য ঘটনার জন্য আমি কাঁদতেছি। ওরে আল্লাহ, তালা মেরে রেখে গেছে। না, এই পাষাণের সাথে আর না। তালা মেরে রেখে গেছে আমারে, তালা মেরে রেখে গেছে। কত বড় সাহস ওর! নারী নির্যাতন মামলা করতে হবে, ওর তো খবর আছে। ওর খবর করে তারপরে আমি ছাড়বো। আব্বা, এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আপনি কিভাবে নেচ্ছেন না নেচ্ছেন জানি না, আমি কিন্তু সাংঘাতিক মাইন্ড করেছি। আমি এই বাড়ির বড় জামাই, আমি মাইন্ড করলে কিন্তু তার এফেক্ট কি আপনার মেয়ের উপর পড়বে। ইফেক্ট ফেলতে গিয়ে আবার নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলায় না। নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলালে কি অবস্থা হয় বুঝতে পারতেছি না? সেই জন্য আমি জোর দিয়ে অনেক কিছু বলতেছি না। তা আব্বা, কাজ করলে কেমন হয়? দাদা হুজুর যেহেতু চাচ্ছেন না, তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দিই। আব্বা, চোখ কাট করে তাকাচ্ছেন কিসের জন্য? আমার কথা কি আপনার পছন্দ হয় নাই? আমি ভাবতেছি এই কথা বলার সাহস তোমার হয় কোন থেকে? না, আমার কথাটা খালি একটু ভাইবে দেখেন। আম্মা সারা রাত বাড়ির বাইরে ছিল, এটা নিয়ে দাদা হুজুরের আপত্তি। নতুন বউ বাড়ির বাইরে থাকলে কথা তুলবি, এটা খুবই স্বাভাবিক। তোমার আম্মা কোন পরিস্থিতিতে বাড়ির বাইরে ছিল সেটা তুমি বিবেচনা করবে না? না, সেটা আপনি 1000 বার বিবেচনা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথার কথা তো মানুষ ছাড়বে না। মানুষ যেরকম নীতিহীন বলবে যে নফলের বউ সারা রাত বাড়ির বাইরে ছিল। কার বাড়িতে? গাজীর বাড়িতে। সি 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 সি। তো দাদা হুজুরের জন্য তো এটা মানে না, খুবই কঠিন। এই কি করছিস? না, আমি বলতে চাচ্ছি যে ওই আম্মারে অলসপুর রেখে আসলেন আর আপনি আসা যাওয়ার মধ্যে থাকলেন, আর আমরা তো এখানে আছি। আধুনিক জামানায় তো সব হচ্ছেই, অসুবিধা কি? তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছো। যতই মাথা নষ্ট পাগলের অনুবাদ কর, আমার বোঝা আমার কাছে। আম্মার জন্য যেহেতু খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, তাহলে পরে আম্মার অলসপুর থাকাই ভালো। তোমাদের সম্পর্কে তো আমি কিছুই জানি না মা। তোমরা একটু বলো দেখি, তোমরা কে? মামি, আমি হচ্ছি আপনার ভাগ্নি।
আমি মহাপ্রতাপশালী খান মোহাম্মদ ওয়াসিক বিল্লার একমাত্র মেয়ে। আমার মা ছোটবেলায় মারা যান। তারপর থেকে বাবা আমার এখানে ফেলেই চলে গেছেন। আমি আদৌ জানি না উনি বেঁচে আছেন না মরে গেছেন, কোথায় আছেন, কি করতেছেন, সেগুলো কিছুই জানি না। যে বাপ ফেলে চলে যায় তারপর আর কোনো খোঁজ রাখে না সেই বাপ কোথায় আছে, ভালো আছে কি খারাপ আছে এত কিছু জানার কোনো দরকার নেই। বরঞ্চ সেই জীবনে যদি ফিরে আসে তাহলে যত ঝামেলা তৈরি হয়ে যায়। জীবনটা চলে একরকম আর সে ফিরে আসার পর গতি চেঞ্জ হয়ে যায়। এইভাবে কথা বলতে হয় না, এইসব কথা বলা ঠিক না মা। ও মা, বলো দেখি তুমি কে? আমি আর কে? ওই যে একটা গান আছে জানেন না, কারোর কেউ নই তো আমি, আমার কেউ নয়, এই আর কি। ও দুষ্টামি করতেছে, ও আমার বোন। ওই যে মেরি আপাকে দেখেন না, উনি হচ্ছেন এই বাড়ির কর্ত্রী। উনি এক হাতেই লেখাপড়া করে, ঘর সামলায়, রান্না বান্না করে। আমি মেরি আপাকে দেখি আর ভাবি, এক হাতে একটা মানুষ এত কিছু কেমনে করতে পারে। ও বুঝেছি, তার মানে মেরি এই সংসারটারে আগলে রেখেছে, তাই না? আমি দেখেই বুঝেছি, প্রথম দেখাতে সে আমার মা বলে ডাকলো। সে মানুষকে খুব আপন করে নিতে জানে, তাই না? তা সে এখন কোথায়? কোথায় আবার? রান্নাঘরে। ও মা, এ আবার কেমন কথা? এতগুলো মানুষের রান্না সে একা হাতে সামলাবে? তা কি করে হয়? তোমরা বসে গল্প করো, আমার একটু তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দাও তোমা। ও রান্নাঘর হয়েছে ওই দিকে। ও ঠিক আছে, আমি তাহলে পরে রান্নাঘরেই যাই। মামা আমি যাবো। শোন কিরে, খালি গল্প করতে ইচ্ছা করে তাই না? দুঃখ তো সবার জীবনেই থাকে, তাই তো বলে বেড়ানোর কি আছে? দুঃখ কি আমাদের জীবনে নাই? এত আঘাত দিয়ে কথা বলার কি আছে? ঠিকই তো, আমার আর কি, আমার কোনো পরিচয় আছে? খাইছে তোর বউর সাথে ঝামেলা মিটিছে? এই যা তো এইসব কথা জিজ্ঞেস করো না। তোমরা আসলে চাচা না, তোমরা একটা চাচা শ্বশুর মতো আচরণ করো। একটা কথা হলে কি আমার সাথে বোর যখন ভেজাল হয় তখন তো আমার পক্ষ না যে তার পক্ষে কথা কও। আচ্ছা তোমরা চাচা, এটা গার্জিয়ান হিসেবে তোমরা কি আমার পক্ষ নিতে পারো না? তার একটা ধমক দাও, কথা বলতে পারো না? এ বউ এসব কি শুনতেছি, এসব কি করো তা তো বলতে পারো না। এই বলো দেই, এ কি কোষ? হ্যাঁ, আমি চাচা হয়ে তোর বউয়ের কাছে এইসব কথা বলতে পারি? তোর বউ কি চায় তার প্রতি তোর গুরুত্ব দেওয়া উচিত। এ চাচা তুমি এসব কি কথা করছো? তার কথা গুরুত্ব দিলে তো আমার বউ হারাতে হবে। এ বাপু, এই বউ হারাতে হবে কিসের জন্য? এটাতে আরো সম্পর্ক পোক্ত হয়। তুই তো একটা ভ্রমণকারী মানুষ। এই ভ্রমণকারী মানুষ কে? ভালো করে শুদ্ধ করে কও। পর্যটক মানুষ। ইবনে বতুতার পরে আমি দ্বিতীয় জন আর নেই। কেন তোমারে উড়িষ্যা নিয়ে যাই নাই? তুমি দেখো নাই ওখানে? এ বাপু, এই আমি তো সে কথাই করছি, আমি তোর সাথে গেছিলাম, আমি তো আর পর্যটক না। হ্যাঁ, একবার গেলেই পর্যটক হওয়া যায় না, কথাটা ঠিকই বলেছো। এখন কি কবা কও দেই। আচ্ছা ঠিক আছে। করছে কি, সারা দেশ বিদেশে একা একা ঘুরে বেড়াও, বউরে নিয়ে একটু হানিমুন করতে পারিস নে? শোন, ওই ভালোবাসার হাওয়া বদল করতে হয়। ওই যে আগের কালের সিনেমায় দেখতাম, ওই যে নায়ক আর নায়িকা, বর আর ঘর নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা থাকতো। তখন বর কি করতো জানিস? ওই পাহাড়ে যেয়ে একটা হোটেল ভাড়া নিত। ওই তখন তাদের মধ্যে একটা ওই ভালোবাসা হয়ে যেত। এ চাচা, এ তুমি কি বুদ্ধি দিলে? এটা তো চাচার মতো কথা কইলে না, বন্ধুর মতো তুমি কথা কইলে। এরকম একটা সুন্দর বুদ্ধি দিলে। তুমি আসলে আমার চাচা না, একদম বন্ধু, বুঝছো? এ বাবা, তুই নির্বোধ তাই পরামর্শ দিচ্ছি, কিন্তু তুই আবার এটা অন্য লাইনে নিয়ে যাস নে। আবার চাচারে তো সুযোগ পেলে ঘাড়ে হাত দেওয়ার চেষ্টা কর। ঠিক আছে চাচা, পরামর্শ প্রদানের জন্য তোমার ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি, আমার বউর সাথে পরামর্শ করে টিকিট কাইটে হানিমুনে চলে যাবো। হানিমুনে গেলে এসব ঠিক হয়ে যাবে। আমি তো কোনদিন চিন্তাই করতে পারি না। তুমি আমার কি বুদ্ধি দিলে চাচা? কোনো সমস্যা নেই, আমি আজকে যাচ্ছি। বুঝবি কি করে? আর তোর মাথার মধ্যে তো খালি ওই দেশ বিদেশের ছবি ঘুরতেছে। বউরে নিয়ে যে একটু ভালোবাসার কথা কবি, সেটা করিস নি। সেটা করলেই তো তোর সব ঠিক হয়ে যায়। ঠিক আছে চাচা, তুমি যে ভালো বুদ্ধি দিয়েছো, সালাম করে দেয়। ব্যবস্থা করতে পাগল ছাওয়া, মন খুলে কথা কব এর সাথে, তাহলে তো সব ঠিক হয়ে যায়। অনেক বড় মুখ করে তোর চাচিরে নিয়ে আসছিলাম। আরে একটা বয়সে
আব্বাজান আমার বিয়ের জন্য অনেক পুড়াপুড়ি করেছিল, তখন আমি রাজি হয়নি বলে আব্বা শেষে হাল ছেড়ে দিয়েছিল। আর আজকে যখন সত্যিকারে তো চাচিরে নিয়ে আসলাম, যে আচরণ আমার সাথে করতেছে এটা মোটেই কাম্য না। জি চাচা, আমি অবশ্য দাদা হুজুরের সেই কথাই বলতেছি। এমন একজন মানুষ, মানে চাচির মতো এমন একজন মানুষ পাওয়া খুবই ভাগ্যের। কিন্তু দাদা হুজুর তো কোনোভাবেই জিনিসটা মানতেছে না, বুঝতেছে না। আব্বা যদি ওনার ব্যবহার পরিবর্তন না করেন তাহলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। কি বলতেছেন? আপনি আবার অলসপুরে ফিরে যাবেন? তাহলে পরে তো টার্গেট সনেটরা ভাববে যে আপনার কোনো থাকার জায়গা নেই, এই জন্য আপনি এখানে চলে আসছেন। না না চাচা, আমি অপমান সহ্য করতে পারবো না, আমি এটা মানে নিতে পারবো না। অনেক বড় মুখ করে তো চাচিরে নিয়ে আসছিলাম। মানে একটা বয়সে আব্বাজান আমার বিয়ের জন্য অনেক পুড়াপুড়ি করেছিল, তখন আমি রাজি হয়নি বলে আব্বা শেষে হাল ছেড়ে দিয়েছিল। আর আজকে যখন সত্যিকারে তো চাচিরে নিয়ে আসলাম, যে আচরণ আমার সাথে করতেছে এটা মোটেই কাম্য না। জি চাচা, আমি অবশ্য দাদা হুজুরের সেই কথাই বলতেছি। এমন একজন মানুষ, মানে চাচির মতো এমন একজন মানুষ পাওয়া খুবই ভাগ্যের। কিন্তু দাদা হুজুর তো কোনোভাবেই জিনিসটা মানতেছে না, বুঝতেছে না। আব্বা যদি ওনার ব্যবহার পরিবর্তন না করেন তাহলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। কি বলতেছেন? আপনি আবার অলসপুরে ফিরে যাবেন? তাহলে পরে তো টার্গেট সনেটরা ভাববে যে আপনার কোনো থাকার জায়গা নেই, এই জন্য আপনি এখানে চলে আসছেন। না না চাচা, আমি অপমান সহ্য করতে পারবো না, আমি এটা মানে নিতে পারবো না। তাহলে এবারে কি করবি? কি করবো সেটা আমি বলতে পারবো না, জানি না। তবে এইটুকু বুঝি যে আপনারা আমি অলসপুরে যাইতে দিতে পারিনি, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এখানে থাকার মতো আচরণ তো আব্বা করতেছে না, যে আচরণ আব্বা আমার সাথে করতেছে সে আর কি বলবো তোকে। চাচা, আমার মনে হয় না, আমি বুঝতে পারতেছি আপনার মনের অবস্থাটা, আমি বুঝতে পারতেছি। কয়টা দিন যাইতে দেন। আমার মনে হচ্ছে দাদা হুজুর যেহেতু চাচিরে থাকতে দিয়েছে, কয়েকটা দিন গেলে মনে হয় তার মনের অবস্থা পরিবর্তন হয়ে মানে সে বুঝে নেবে। এই তুই আব্বারে চিনিস না? ও একবার যা বলিছে ও দুনিয়া উল্টে গেলে ওনার কথা আর উল্টে না। ওই দেখো, এই যে মেরিয়া পাতে এখানেই বসা, রান্না হয়ে গেছে? হচ্ছে। ওমা, এই পাশে করছিলাম কি, তোমার দাদা হুজুর কি কি খাতি পছন্দ করেন? কেন? ওই আমি একটু রান্না করব তার মনের মতো করে। সে কি কথা, আমি থাকতে আপনি রান্না করতে যাবেন কি জন্য? আর কালকে সারা রাত আপনারা কষ্ট করেছেন। আই আনারসি, মাকে নিয়ে যাও তো, রান্না বান্নার সব ব্যবস্থা আমি করতেছি। না রে মা, তোমার কষ্ট করার দরকার নেই, যা করার সব আমি করব। সে কি, তাই হয় নাকি? আমি থাকতে আপনি কষ্ট করতে যাবেন কি জন্য? আমি যদি বলি আমি চলে এসেছি, আমার মেয়েদের আর কষ্ট করা লাগবে না, তাহলে পরে তুমি কি বলবা? আপনি খুব ভালো। আপনি এত ভালো কেন? মা যে তোমার, তাই। না, এরকম করে তো কেউ কখনো বলেনি, তাই মা, আব্বার মুখে আপনার কথা অনেক শুনেছি। সে কত আগের কথা, সেটা মনেও পড়ে না। মানুষের মুখে শোনা কথা তো একদিন
একদিন ঝড় আসলো, গাঙ্গে তুফান আসলো। সে কি ঝড়! তখন আমি এই বছর খানেকের হব আব্বার সঙ্গে বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ঝড় শেষে আব্বা আমাদের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে আমি একটা ডালের সঙ্গে ঝুলে আছি, মৃত হিসেবে না, নিখোঁজের তালিকায় ছিল বাবা আর মার নাম। আমি কতদিন আশা করে আছি মা আমার ফিরবে। মেরিয়াপা, থাক না, বাদ দাও এসব কথা। দেখি তো মা, মনের মধ্যে কত কষ্ট নিয়ে থাকে। ঠিকই কয়েছিস রে মা, ওদের সবার কষ্ট দেখে আমার মনে হচ্ছে আমার সারা জীবনের কষ্ট কোনো কষ্টই না। যাক, মেরিয়াপার কথা শুনে মা তাও একটু সান্ত্বনা পাইল। আমার ভাতিজির হাতে আঘাত করা মানে আমার কলিজার উপরে গুলি করা। মামা, আমরা মনে হয় ওগো বেশি খাতির করে ফেলছি। এত খাতির করার কিছু নাই, এত বেশি পাত্তা দেওয়ার কিছু নাই কিন্তু মামা। এই পাতা দিলাম কই রে, পাতা দিলাম কই? আমি তো তার বউরে ধরে দিয়ে এসে বিয়ে করতে চাইলাম, হ্যাঁ? এর মধ্যে তুই পাতা দেখলি কই? আরে এটা তো তার বুকে স্টেট গুলি চালানো, বুঝিস না এটা? খালি বড় বড় কথা, পারো তো নাই। তোমার উচিত ছিল তার ধরে না সাথে সাথে বিয়ে করে ফেলা। এটা মনে হচ্ছে একেবারে পানি ভাত ফেনা ভাত, যে পালামার খপ খপ করে খেয়ে ফেললাম। আরে বাবা রে, একজনের বউরে বিয়ে করতে গেলি আগে ছাড়াতে হয়, মানে তালাক দিতে হয়, বুঝতে পারিস? আরে প্রেম সম্পর্কিত একটা ব্যাপার হল না, একটা কথা ছিল যে ইশারা করলাম চলে আসলো, কাম শেষ, বুঝলি? আরে ভাই তো এটার জন্য চড় পর্যন্ত গেছে। এই বিয়া তো, হ্যাঁ এই বিয়া তো, তুই একই কথা বারবার বলিস কেন? অসভ্য কথা কানে। মামা, সব দোষ হচ্ছে তোমার। তুমি ওরা লাই দিয়ে দিতে প্রথমে কাঁদে, তারপরে মাথায় উঠেছে, এখন মাথার উপরে বসে সে ডুগডুগি বাজাচ্ছে। এই তোকে কিন্তু বললাম, তোকেও কিন্তু ছাড়বো না। এই তোরা মানা করছি না? আমি কি করলাম? এই কি করলি মানে? এই তুই কেন বললি, হ্যাঁ, যে ও আমার মাথায় উঠে ডুগডুগি বাজাই? আর এই তুই, এই তোর কথা বলার জন্য কিন্তু আমাকে এইগুলো শোনা লাগছে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আপাতত আমি আর এরম কথা কব না, ঠিক আছে বড় ভাই, মাফ করে দেন। এই আপাতত মানে কি? আপাতত মানে কি? না মানে হয়েছে কি, বিষয়টা কি বড় ভাই, ওই কখন আবার মুখ ফুসকে হঠাৎ করে বলে ফেলে, এই জন্য আপাতত বললাম। দেখছো মামা, তোমার এই সামনে তোরে আমি আজকে বাইরে ফেলবো। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, তোর এত বড় কোথায় যাচ্ছ তুমি? দৌড়ে দৌড়ে কি স্যার, তো মানে দোকানে যাওয়া লাগবে, দোকানে তাড়াতাড়ি না গেলে পরে আব্বা আবার মার দেবে না। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা? কদিনই তাড়াতাড়ি যাওয়া লাগবে করছে না, নাহলে পরে আব্বা ভাত দেবে না, জানো না? আব্বা বাদ দেবে না নে। এখন আব্বার মায়ের ভয় পাচ্ছ না? এতদিন তো আমি ভালোই ছিলাম, একটা আংটি নিয়ে একটা স্বপ্নের মধ্যে ছিলাম, ঘোরের মধ্যে ছিলাম, কাউরে তো ডিস্টার্ব করিনি। আমার সেই স্বপ্ন ভাঙে খান খান হয়ে গেছে। কি পাইছো তোমরা? হ্যাঁ কি পাইছো? ওই আংটির কি পাইছো? তোমরা ওই বোন জামাই আস্ত একটা শয়তান, বদ একটা, টাউট একটা। শোনো, টাউট হচ্ছে দুনিয়ার সবাই। একটা ভুয়া মানুষের সাথে বিয়ে না হওয়াটা, সেটা তোমার ভালো হয়েছে না? হীরার আংটি কেন তুমি পড়তে গেলে? এই চোরা হীরার আংটি কোনো দরকার ছিল তোমার? শোনো সিরু ভাই, আংটি পরাইলেই এঙ্গেজমেন্ট হয়ে যায়, আর সেটা হীরার আংটির হোক আর সোনার আংটির হোক আর বাইদের কাছ থেকে কেনা আংটি হোক না কেন, ওটা এঙ্গেজমেন্ট হয়েই গেছে। তা অবশ্য ঠিক,
কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে তো মানুষের একটু সততা থাকবে নাকি থাকবে না? এ ছেলের যা অবস্থা, সে তো এক দেশ থেকে যায় আর এক দেশে মনে করছে ট্রাক ড্রাইভারের মতো করে বিয়ে করে চলে আসবে না। না 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 না, তা সে করবে না। করলে এতদিনে 1-1.5টা সে করেই ফেলতো, তা সে করে নাই না করে নাই। না তা সে করেনি, কিন্তু উনি যা করে গেছেন তা কম করে যাননি। তোমারে একা ফালায় উনি চলে গেছেন। মুখ বুঝে এত বড় প্রতারক, সেটা তো আমি বুঝি নাই সিটু ভাই। আমি ফুপু আম্মারে কয়েছি, ফুপু আম্মা আমারে কয়েছে যাওয়ার সময় যে আমার বিষয়টা সে দেখবে, কিন্তু মুখগুলো দেখাই তো আমি পাচ্ছি না। আরে ওই ছেলে মানে চোরা মুখ বলতো নিজের মুখে স্বীকার করে গেল সে হীরের আংটি চুরি করেছি। সেই জন্যই তো আমি দাউনে বাইরেছিলাম তোমার আঙ্গুল কাইটে নিয়ে যাব যেখানে হীরার আংটি বসানো আছে। শোনো, তুমি আমার ভুল বুঝো না, আমার মাথা ঠিক ছিল না। মানে ওর এখন যেই ছেলে মনে করো যে এসব মিথ্যা কথা বলতে পারে, সে মনে করো যে সব জায়গায় তো মিথ্যা কথা বলতে পারে, তাই না? তারে কোন হিসাবে তুমি বিশ্বাস করছো? অবশ্য এই জন্য তোমার কাছে আমি লজ্জিত যে আমি এরকম একটা মনে করো যে আকাশ করতে যাচ্ছিলাম যে তোমার আঙ্গুল কেটে নিয়ে চলে আসবো, বুঝেছো না? আমি বুঝেছি সিরু ভাই। আমার মনে হয় কি জানো, তুমি একজন খাঁটি মানুষ। সিরু ভাই, তোমার মতো একটা মানুষও হয় না, আর হবেও না। কেন যে আমি তোমার গলায় আগে মালাটা পরাইলাম না। কি হইল কি? বিধি তুমি বলে দাও আমি দুটি মানুষ একটি মনের দাবিদার। বিধি তুমি বলে দাও আমি ও সিরু ভাই, তুমি সিনেমার গান গাচ্ছ কেন? হ্যাঁ, আরে তুমি তো আসলে একটা ভালো মানুষ, তোমার মতো সরল মানুষ তো আমি আর দেখি নাই। বিধি তুমি বলে দাও আমি দুটি মানুষ একটি মনে দাবিদার। সিরু ভাই, তোমারে যে পাবে সে অনেক সুখী হবে। তুমি যাই বলো না কেন, ওই আগুনের পারে থাকতে থাকতে না তুমি একটা পুড়ে একদম খাঁটি সোনা হয়ে গেছো, বুঝছো? তুমি বলে দাও আমি কাঁদতেছো কিসের জন্য? কাঁদতেছো কিসের জন্য? কিরে নোভা, এনে বসে আছিস কিসের জন্য? হ্যাঁ, কি করতেছিস? কিছুই করি না, কিছু বলবা? না কি আর বলবো। তা লেখাপড়া কেমন চলতেছে? লেখাপড়া ভালোই চলতেছে। ভালো হলেই ভালো। তা পড়তেছিস কিসে পড়িস? কেন, তুমি জানো না আমি কিসে পড়ি? আমি তো অনার্সে পড়ি, সেকেন্ড ইয়ারে। ও মানে হয়েছে কি, আমি তো অনেকদিন ছিলাম না, বুঝতে পারিস, এই জন্য অনেক খোঁজখবরই রাখি না। অনেক দিনের গ্যাপ হলে যা হয় আর কি। সময় তো তোমার জন্য বসেও থাকবে না, আর সময়রে কোনোদিন বেঁধেও রাখা যায় না, বুঝছো? বাবা তুই তো খুব গুছায় কথা কুসতে। হ্যাঁ, ঘটনা কি? তুই কি বাংলায় পড়িস নাকি? পলিটিক্যাল সায়েন্সে পড়ি। বলিস কি, সায়েন্সের ছাত্রী এত সুন্দর করে বাংলা পড়তেছিস? অবশ্য সায়েন্সের ছাত্রছাত্রীরা মেধাবী হয়, এটা সত্য। আমি সায়েন্সে পড়ি না, আমি পলিটিক্যাল সায়েন্সে পড়ি, বুঝছো? না সেটা ঠিক আছে, আরে বাবা রাষ্ট্র পরিচালনা এক ধরনের বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে করতে হয়, বুঝতে পারিস, নালি পরে হয় না। এখন রাষ্ট্রবিজ্ঞানেরা যখন বলে যে রাষ্ট্রবিজ্ঞান একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং বিজ্ঞানের সাথে জড়িত, তখন মনে করো সুই আর এরোপ্লেন যারা বানায় বিজ্ঞানী, তারা সেটা মানবানি চায় না। হচ্ছে কি, রাষ্ট্রবিজ্ঞান বলিস, সমাজনীতি বলিস, অর্থনীতি বলিস, সবই বিজ্ঞানের মাধ্যমে চলতে হয়, বুঝছিস? বিজ্ঞান ছাড়া আসলে এখন সব কিছুই অচল। মেকার বুঝিস? মেকার, হ্যাঁ, ওই যারা বিভিন্ন জিনিসপত্র বানায় তারা। না না না, বানায় না, যারা মানে সারে যে জিনিসটা বানানো হয় সেটা নষ্ট হয়ে গেলে যারা মেরামত করে দেয় তাদেরকে মেকার বলে। সেই বিজ্ঞানীরা আসলে মানে ওই মেকার বিজ্ঞানীরা মানতেই চায় না যে পলিটিক্যাল সায়েন্স একটা সায়েন্স, বুঝতে পারছিস? আচ্ছা গে বাদ দে, আসল কথায় আসি। আনারসির সাথে তোর খাতির টাতির কেমন হয়েছে? ওর সাথে খাতির হওয়ার কি আছে, ও তো এই বাড়িরই মেয়ে। না সেটা ঠিক আছে, তারপরে মনে করো যে খাতিরের একটা বিষয় আছে না?
অতদিন পরে আইসে, তুই এখানে থাকিস, খাতির একটা ব্যাপার আছে তো। আর ওই ফোন টোন করলে মানে একটু খেয়াল রাখবি, ফোন টোন যেন না করে, আর করলে পরে আমার এই জিনিসটা জানাবি, বুঝতে পারিস? আর সহজে ওর কাছে ফোন টোন দিবি না, বুঝতে পারিস? কেন? না কেন বললে তো কোনো কথা নেই, মানে তোর জানা দরকার আছে। তুই পলিটিক্যাল সায়েন্স পড়িস না, মানে রাষ্ট্রের সাথে একটা গুপ্তচর বৃত্তির একটা অঙ্গাঙ্গিভাবে একটা যোগসূত্র আছে, সেই জন্য বললাম আর কি, গুপ্তচর বৃত্তি করলি আর কি, বুঝতে পারছিস? আর একটা কথা হলো যে ও অনেকদিন অন্য কালচার থেকে আসছে, তো অলসপুর থেকে আসছে, কালচারের সাথে মিক্সের একটা ব্যাপার আছে। একটু গোয়েন্দাগিরি করলে যদি একটু ব্যাঘাত হয় আমার জানালি, আমি তো অনেকদিন থাকিছি কলসপুরে, আমি জিনিসটা মিট আপ করে দিলাম, ওই আর কি, আর কিছু না, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। আর তোরা সমবয়সী তো, একটু থাকা দরকার আছে, বুঝতে পারছিস? নৌকায় ধরিস না কি জন্য বসে রয়েছিস? এত সুন্দর নৌকা। তুমি আমার চড়াবা? না রে, আমি নৌকা বাইতে পারি না, ভুলে গেছি, বুঝছিস? তাহলে বলো কেন? যা চা নিয়ে আসছে একটা সুন্দর করে খাই। তুই কত ছোট ছিলি, বসেছিলাম এখানে। আরে বসে থাকবি, হাতে দুইটা চায়ের কাপ থাকবে, চুপচুপ করে খা। যা সুন্দর করে বানিয়ে আনিস, বুঝতে পারিস? বকশিস দেবো ভালো করে চা বানালি। ওবারে আমার হাতে রাখতে হবে। আনারসি হেনায় সে কি করে না করে, এই কালচারের সাথে কেমন করে অ্যাডজাস্ট হয়, আবার সেখানে ফোন টোন করে কিনা, সব কিছু আমার নখদর করে নিতে হবে। কিছু বলবা? জি আপা। বলবা যখন খাড়া রয়েছে কেন? আব্বা, আপনি যদি এইরকম ব্যবহার করেন তাহলে তো আর আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব না। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তোমার সিদ্ধান্ত শোনার আগে তোমার পিতার কথা শোনো। আমার দাদারা ছিল 3 ভাই, আর আমার ছোট দাদি গুলনাহার মর্জিনার সাথে গাজী বাড়ির শরাফত গাজীর ছেলে ইমান গাজীর একটা মনের সম্পর্ক ছিল, কিন্তু বিয়েটা হয়ে গেল আমার ছোট দাদার সঙ্গে। আর সেই রাতে ইমান গাজী তার দলবল নিয়ে এসে আমার ছোট দাদিরে উঠায় নিয়ে চলে গেল। তারপর সারা রাত ধরে দুইটা পরিবারের মধ্যে কথা চালাচালি চললো, বসাবসি চললো। আর তার মধ্যেই ইমান গাজী আর কুল্লাহারকে ডেকে আনা হলো। কুল্লাহার পরিষ্কার করে বলে দিল তার জীবনে তার স্বামী ছাড়া আর কিছুই নাই। ইমান গাজীর সঙ্গে তার কোনোদিন কিছু ছিল না, এখনো নাই। এরপর খানবাড়ির লোকেরা কুল্লাহারকে সেই রাতে ফিরিয়ে নিয়ে এলো। তারপর কি হলো জানো? জানো সেই ইতিহাস? জি আব্বা, আমি জানি। গুলবাহারকে গুলি করে মারা হয়েছিল, জনসমক্ষে মারা হয়েছিল। খানবাড়ির সেই ঐতিহ্য এখন ভাড়া পড়েছে, সেই লোকও আর নাই। খানবাড়ির রহমত খান, ফজল খান, জলিল খান, তারা কেউ আর নাই। তো তারা যখন এই মাটির উপর দিয়ে হেঁটে যেত, এই মাটি কাঁদত। মাটি, এই মাটি কাঁদত, যার উপর তুমি দাঁড়িয়ে আছো। সেই কথাই এলাকার সবাই জানে না? কিন্তু আব্বা, খানবাড়ির সেই ঐতিহ্য যদি থাকতো, তুমি কি চিন্তা করতে পারো তোমার বউয়ের আজ কি হাল হতো? সেই নির্দেশটা আমিও তো আজকে দিতে পারতাম। জি আব্বা, আমি জানি। গুলবাহারকে গুলি করে মারা হয়েছিল, জনসমক্ষে মারা হয়েছিল।
খান বাড়ির সেই ঐতিহ্য এখন ভাড়া পড়েছে, সেই লোকও আর নাই। খান বাড়ির রহমত খান, ফজল খান, জলিল খান, তারা কেউ আর নাই। তো তারা যখন এই মাটির উপর দিয়ে হেঁটে যেত, এই মাটি কাঁদত। মাটি, এই মাটি, এই মাটি কাঁদত যার উপর তুমি দাঁড়িয়ে আছো। সেই কথাই এলাকার সবাই জানে, জানে না? কিন্তু আপা, খান বাড়ির সেই ঐতিহ্য যদি থাকতো, তুমি কি চিন্তা করতে পারো তোমার বউয়ের আজ কি হাল হতো? সেই নির্দেশটা আমিও তো আজকে দিতে পারতাম। তুমি আমার রহমত খান, জলিল খান, ফজল খানের রক্তের সাথে বেইমানি করতে বলো, আমি সেটা করতে পারবো না। আমি তাদেরই বংশধর, এটা ভুলে যেও না। কি আপনি সে না? জি হ্যাঁ? জি, আপনি এখানে কি করতেছেন? চলে আসলাম। ও মানে আসলে আমি আপনার সাথে দেখা করার জন্য চলে আসলাম। আমার কাছে? জি। কি দরকার? জানি না কি কেন দরকার, আপনাদের দেখতে ইচ্ছা করতেছিল তাই চলে আসলাম। ওয়াল্লাহ, এ তো দেখি সিরু কেস। কি কেস? ওই ফৌজদারি 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 টোজদারি আসলে আমি মানি না, চলে আসতে হলো চলে আসলাম। আসলে মানে সেদিন একটা সিনেমা দেখলাম, সিনেমা দেখলাম, মনে করেন গল্পটা হইতেছে এরকম যে নায়ক নায়িকাকে দেখার পর পুরো বিমোহিত হয়ে গেছে, একদম বিমোহিত। মানে এই নায়িকার জন্যই সে পরে যে কোনো রকমের ঝুঁকি নিতে রাজি আছে, জীবন বাজি রাখতে রাজি আছে সে। আবার এই নায়ক কখনো কোনো সিচুয়েশনে এই নায়িকাকে ছাড়বে না। তো গল্পটা মনে করেন এইরকমই। ও আচ্ছা, তো ভাই এই গল্প আমার কাছে এসে কিসের জন্য মারতেছেন? মারতেছি মানে বুঝলাম না। মানে আমার কাছে এসে কিসের জন্য বলতেছেন? আসলে কথা খুঁজে পাচ্ছিলাম না তো, তাই বললাম আর কি। আপনি আবার কিছু মনে করেন নাই তো? জি না। আচ্ছা, আপনি করেন কি? আমি পড়ি, স্টুডেন্ট। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি না, কলেজ। আর আপনি অনেকগুলো
বিষয়ের কথা জিজ্ঞেস করেছেন, কোন বিষয়ে পড়ি? আমি অনেক বিষয়ে পড়ি, বলবো নাম বলবো লিস্ট করে করে, এই যে এই। না দরকার নেই, সময় লাগবে অনেক। একটু লম্বা চওড়া ভাবে মনে করেন না যে আমার ব্রেন খারাপ, আমি খারাপ স্টুডেন্ট, বারবার পরীক্ষা দিছি ফেল করেছি। জি না, আমি একবারই পরীক্ষা দিছি আর একবারই পাশ করেছি, বুঝেছেন? আমারও লেখাপড়া শেষের পথেই আছি। কি করলেন আপনি? পড়ালেখা শিখেছেন? এইরকম একটা লোকের বাড়ি থেকে লেখাপড়া শিখা, এটা কি সম্ভব কথা? কেন বুঝলাম না, কি কেন বললেন? না, যারা বন্দুক না দেখে কথা বলতে পারে না তারা আবার লেখাপড়া করে, কিসের মধ্যে কি কিছুই তো বুঝতেছি না। এখন তোমার জন্য আমি কি করব আপা? তোমাকে তো ছোটবেলা থেকে আপা বলে ডাকতাম, আজ যে এরকম একটা অফার লেটার আইবে এটা আবার কে জানিছে। শোনো, আরেকজন আছে যে আমাকে নিয়ে ভাবতেছে, এই জন্যই মনে করো যে আমি আনারসের কাছ থেকে সরে গেছি। সেই সুযোগে আবার টার্গেট ওখানে ঢুকে বললো। আমি কি কব তোমারে, সে আমাকে নিয়ে যে হারে ভাবতেছে আমি তো কোনো দিক সামলাতে পারছি না। কি না সে? মনি, ওয়াল্লাহ সিরু ভাই, ওই মনি সেরা শহর থেকে একজনের সাথে করে নিয়ে আইছে। হে মাইয়া একসাথে কয়জনের নাকে ধরে দিয়ে ঘুরায়? হ্যাঁ, আসলে শহরে বড় হামে তো এই জন্য সব করতে পারে। আমরা গ্রামের মেয়ে, গ্রাম্যবধূ হই, যারা একবার মন দেয় সেখান থেকে আর ফিরতে পারি না, পুরে সারখার হয়ে যায়, তাও ওখান থেকে নড়তে পারি না আমরা। ওরে উনি তো মনিকে ওরম করে ভালোবাসে না। এই যে মনে করো যে মনির জীবনে একটা ভজা কাহিনী ঘটে গেল, সে তো কখনো আসেনি একটা ফাইট করতে, যা ফাইট করে তো আমি করতেছি। আমি এই সিরু তার জন্য বুক পাইতে দিছি, পিট না। বাবা সিরু ভাই, তাহলে তুমি অনেক দূর আগেছো। হ্যাঁ তা বলতে পারো, আমি যেভাবে আগাচ্ছি সোনার মেডেল কোনো দূরে না। সিরু ভাই, আমি কিন্তু তোমার প্রশংসা করতেছিলাম, তোমার এই সততা আর ভালো মানুষের প্রশংসা করতেছিলাম। তুমি যদি এখন কথা ঘুরায়া ভাবো যে আমি তোমার ওই দৃষ্টিতে দেখা শুরু করেছি, তাহলে কিন্তু ভুল করবা সিরু ভাই। শোনো ডলে আপা, ওরম করে কয়ও না। প্রথমে কিন্তু ওভাবেই শুরু হয়। আমার কাছে মেয়ে মানুষের এই সমস্ত কথাবার্তাগুলো একটা মনে করো যে চুলকানি, ধরি মাছ নাচি পানি। শোনো বাবারে, আমি খালি থাকলে তোমার ফেরাতাম না। আসলে সত্যি কথা বলতে কি, তুমি যে একটা অফার লেটার আমার মাইললে, এটা কিন্তু মনে করো যে আমার কোনো কিছু করার নেই, বাট আমার খুবই আফসোস হচ্ছে। কোন দিক থেকে? তুমি মেয়ে হিসেবে কিন্তু খারাপ না, একটু মনে করো যে নাগিনের মতো একটু তেজ ব্যবহার আছে, কিন্তু তারপরে তুমি একটা কাজের মেয়ে, সেদিক থেকে তোমাকে আমি না করতাম না। কিন্তু আমার তো বুকিং আছে, এই বুকিংয়ের জায়গা থেকে আমার কোনো কিছু করার থাকলো না। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। কত বড় শয়তান, কত বড় শয়তান! ওর নাকি বুকিং হয়ে গেছে। হ্যাঁ, চলো তোরে যদি আমি ওই বুকিং থেকে ছুটায় না আনি, তাই আমার নাম ডলি না, ছুটায় এনে একটা লাথি দিয়ে পুষ্করিতে ফেলায় দেব। বদের বদ, বুকিং হয়ে গেছে ডালিয়াপা। কি বউ, উঠে পড়েছিস? হ্যাঁ, খুব ভালো করেছিস। শোন, আরে যদি চন্দ্রতারি মানুষ হয় আর কি, স্বামী স্ত্রীর মতো হবি নি, সমস্যা নাই, সেটা মিটানের ব্যবস্থা আমি করে ফেলাইছি, বুঝছিস? হানিমুনে যাবো না, টিকিট সব বুকিং চলে এসেছি। আচ্ছা যাবি কোথায় কদিন? সমুদ্রের পাড়ে যাবি, নাকি ঘন অরণ্যে যাবি, নাকি চরের মধ্যে যাবি? না না, বিদেশ যাইতে পারিস। আচ্ছা তার আগে তো একটু প্রস্তুতি দরকার, তাই না? আমার কাপড় চোপড় গেলে গোছাই নি, ব্যাগ তো এখানে আছে। হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে কি আমার কাপড় চোপড় গোছাইছিস? কিরে কি করেছিস? তোর একলা কাপড় গুছাইছিস মানে তুই আমার সাইডে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিস নাকি?
এ বউ কথা করছিস না কিসের জন্য? এ বউ ঝগড়াঝাটি কি স্বামী স্ত্রীর মধ্যে হয় না? দুনিয়াতে 500 কোটি মানুষ আছে, তার মধ্যে মনে করে 100 কোটি বিয়ে করে নাই, 400 কোটি বিয়ে করেছে, মানে 200 কোটি জোড়া। তাহলে মনে কর এই 200 কোটি জোড়া যদি 2 মিনিট করে ঝগড়া করে তাহলে কত মিনিট হচ্ছে? 800 কোটি মিনিট ঝগড়াই হচ্ছে, বুঝছিস? মেলা বছরের কাহিনী, 383 বছর। তাহলে আমরা যে ঝগড়াটা করেছি সামান্য একটু ঝগড়া। আচ্ছা যাই হোক বউ, তুই আমার মাফ করে দে। আমি তোমার মাফ করতে যাব কোন দুঃখে? আমি তো মাফ করার কেউ না। এতে কি করছিস? আমি অন্যায় করেছি তোর সাথে, তা মাফ করবি কিনা? শোনো কাছে বানি, আমার এসব কিচ্ছুর দরকার নেই। আমার হানিমুনেরও দরকার নেই, আমার কাছে তোমার মাপ চাওয়ারও দরকার নেই। এরকম কথাগুলি হয়? আমার পরিচয়টা বলে দিয়েছে, বাবা তুই বউরে নিয়ে হানিমুনে চলে যা, সব ঠিক হয়ে যাবে। সব তো ঠিকই ছিল কাছে বানি, কোনো কিছু তো বেঠিক ছিল না। আমিও তো ঠিক ছিলাম। ঠিক তো নেই শুধু তুমি। তুমি কি করে পারলে একটা দিন একটা রাত টোটালি তুমি আমার এইভাবে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে চলে যেতে পারলে? ওরে বউ তুই বুঝিস নি, সেটা বোঝার ক্ষমতা তোর হয়নি। শোন কি কারণে তালা দিয়ে রেখেছিলাম আমি তোর কই। ওই যে নতুন পশু পাখি আনলি পারে খাঁচার মধ্যে কোনো তালা দিয়ে রাখে না, যাতে পোষ মানে। আমি তোর আসলে পোষ মানার জন্য আমি তালা দিয়ে রেখেছিলাম, বুঝছিস? আমি তো মানুষ কাছে বানি, আমি তো পশু পাখি না। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে তো মানুষ হয় না। আমার কি মনে হয় জানো কাছে বানি, তোমার মধ্যে মনটাই নেই। বউ এরকম করে বলিস নে। আমি তোর বাবুতে একটু স্বার্থপর আছি, কিন্তু আমি তোরে মেলা ভালোবাসি, সমুদ্রের মতো ভালোবাসি, বুঝছিস? জীবনেও না, জীবনেও আমি বিশ্বাস করি না যে তুই আমার ভালোবাসিস, জীবনেও না। শোন বউ, 10:30টার গাড়ি, নাইট কোচ, টিকিটটা বুক দেওয়া আছে, আমি গেলে টিকিট কাটে নিয়ে আসতেছি, বুঝছিস? তোর সাথে হানিমুন জীবনেও না, মরে গেলেও তোর সাথে হানিমুন যাবে না। চাচা চা খাবেন? এক কাপ চা দিব? স্যার বুঝতে পারি। আসলে এখানকার পরিস্থিতি ঠিক বুঝতে পারতেছি না। মানে একটা জিনিস অবশ্য তাও সব বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে ঝড়ের একটা পূর্বাভাস, কিন্তু কি থেকে কি হচ্ছে কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না আমার। বাজান, আমার সারাটা জীবনই হলো এলোমেলো। তোমার মামিমার জীবনে আসলে আমি একটা অভিশাপ। এখানে আসার আগে ভেবেছিলাম যে আব্বা যাই বলেন না কেন, মানুষের মারা দেখলি পারে উনি না করতে পারবেন না, কিন্তু হলো না, হলো না। মানুষ সবসময় যা ভাবে তা হয় না। সেটা অবশ্য ঠিক, কিন্তু উনি কি করতে চাচ্ছে সেটা বোঝা লাগবে, বুঝতে পেরেছেন? উনি কি মাইনে নিতে চাচ্ছে না সেটাও বুঝতে হবে। আর যদি একান্তই না মাইনে নিতে চায় তাহলে তো আপনার একটা ডিসিশন নিতেই হবে। তাহলে সে আমি তো সেই কথাটা একটু আগে আব্বাদানরে বলে আসলাম যে আমার স্ত্রী সন্তানরা যদি আব্বা মাইনে না নেন তাহলে আমি এখানে থাকবো কীভাবে? আচ্ছা, এতে কি উনি বিচলিত? হ্যাঁ, সন্তান হারানোর সংখ্যায় বাবা মা বিচলিত হয় না? অবশ্য ঠিক, কিন্তু এত বড় কথা বলার পরে উনি মানতে চাচ্ছেন না কিসের জন্য? আর কিছু চলে মান সম্মান রক্ষার জন্য। ওনার কাছে পরিবারের সুখের চেয়ে মান সম্মানের প্রাধান্য অনেক বেশি। সমস্যা, এটা একটা সমস্যা। না, কিছু একটা করতেই হবে, উপায় একটা বাইর করতেই হবে।
আসলে আপনি এলাকায় নতুন তো, এই এলাকায় একটা রীতি আছে, কেউ কারো সহ্য করতে পারে না। আচ্ছা, এরা এরকম মানে শত্রুতামের মধ্যে কিরম করে জড়াইলো? এক লম্বা ইতিহাস, আপনি আস্তে আস্তে সবই জানবেন। না রে ভাই, এইসব জানার আমার কোনো ইচ্ছে নাই। হ্যাঁ, এ একটা গ্রাম হইলো, গ্রাম হচ্ছে আমাদের গ্রামের নাম হচ্ছে অলসপুর। সেখানকার গ্রামের মানুষ আপনাদের এই গ্রামের সাথে 1000 গুণে ভালো, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো মানুষের মধ্যেই পড়ে না। এই গ্রামের মানুষ মনে হয় কি ওই যুদ্ধ বিগ্রহ মারামারি ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, মানে মারামারি আর হিংসা ছাড়া যে জীবনে আরো অনেক কিছুই আছে, এটা এই গ্রামের মানুষজনকে কে বোঝাবে বলেন? এরা চায় খালি ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, জীবনে কেউ শান্তি চায় না। জীবনে যে সুখটা লাগবেই, সেই সুখটা নিয়ে কেউ ভাবে না। আরে ভাই, আমারও তাই মনে হয়। আপনাকে দেখে আসলে আমি একটা পরিবর্তনের আভাস পাইতেছি। আচ্ছা, আপনি রোমিও জুলিয়েট পড়েছেন? মানে রোমিও জুলিয়েট পড়েছেন? জি না। ও না না না, আমাদের স্কুলে স্যার একবার ইগেন নিয়ে গল্প করেছিল। ওই উনারা তো প্রেম করতো, তাই না? কিন্তু শেষমেশ উনারা মরে গিয়েছিল তো, তাই না? আমি ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু এইখানে গল্প শেষ হয় না। না শেষে কিন্তু গিয়ে দুই পরিবার মানে শত্রুতার অবসান ঘটছে। বাবা, ভীষণ ভালো কথা। আগে তো মনে হয় এরকমই হইতো, আমাদের বাংলাদেশে হইতো, তাই না? মানে ওই যে বংশে বংশে বিয়ে দিয়ে শত্রুতা আমি নিরসন করতো, তাই না? ঠিক করছি না আমি? জি, মানে আপনি চাইলে এমন একটা উদ্যোগ নেওয়া যাইতেই পারে। আই সুজন, আঙ্কেল, ঘটনা তো আমার কাছে একদম স্পষ্ট হয়ে গেল। আরে সেদিন রাত্রিবেলা এত বড় একটা ঘটনার পরেও তুমি এই নৌফেল খানের মেয়ের সাথে কথা বলছো কি জানি? ভিকি, চুপ করো, চুপ করো, চুপ করো। এই ভিকি চুপ করা ছেলে না, এই ভিকি চুপ করবে না, এই ভিকি স্পষ্ট হবে, একদম একদম কোনো স্টপ হবে না। এই মেয়ে, এই তুমি সেদিন আমাদের গ্রামে যে একজন ছুরি মারিছিল, আজকে আজকে কি? আজকে আমি তোমার ছুরি মারবো। আঙ্কেল ছাড়ো, কিন্তু ছাড়ো। আরে আল্লাহ, এ কি? এটা আপনি কি করলেন? এই আঙ্কেল, সুজন, বাপ তুই এটা কি করলি বাপ? এ বাপ, এ কি সর্বনাশ! হায় বাপ, বাপ, বাপ। দেখি। হায় আল্লাহ, আর তুই মানুষ নাকি? হ্যাঁ,